এই ক্লাসটা 3টা বইয়ের জন্য। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার অধ্যায়ের নাম হচ্ছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের অধ্যায়ের নাম কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের অধ্যায়ের নাম ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। তবে যে নিয়মের মেথের সমাধান বোঝানো হবে এটার নাম হচ্ছে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী থেকে। যেহেতু প্রত্যেকটা বইয়ের মধ্যে একই ধরনের ম্যাথ আছে, তাই আলাদা করে ক্লাস না নিয়ে একসাথে ক্লাসগুলো নিচ্ছে। এতে করে তোমাদের জন্য সুবিধা যে পরবর্তী বর্ষে কোন অধ্যায়ের মধ্যে এই ক্লাস তুমি পুনরায় পাবে সেটা তোমার জানা হয়ে গেল। শুরুতে বেসিকটা আলোচনা করে নেই, তারপরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা ইনডাইরেক্ট মেথড। তো ইনডাইরেক্ট মেথড যেটা, এটাই পরীক্ষায় বেশি থাকে তোমাদের, তো ওই মেথডটা ভালো করে আয়ত্ত করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য অপারেটিং অ্যাক্টিভিটিসে এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, তারপর ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কী পরিমাণ নগদ টাকা ব্যবসায়ী এসেছে, কী পরিমাণ চলে গেছে, সেই হিসাবগুলো রাখা হয়। তবে এটার জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে, এগুলোর প্রয়োজনীয় ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি আলোচনার মধ্যে করব। তার আগে একেবারে প্রথম থেকে আমরা নিয়মটা জেনে নিই। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম থেকে কী পরিমাণ নগদ এসেছে বা চলে গেছে সেটাই আগে এখানে লিখতে হয়। শুরুতে নেট ইনকাম, নেট ইনকামের টাকাটা এখানেই তোমাকে লিখে নিতে হবে। যদি সরাসরি নেট ইনকাম অঙ্কের মধ্যে দেওয়া না থাকে, তো এটা বাহির করার জন্য আলাদা একটা সূত্র আছে, সূত্রটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর এই অংশটা লেখার নিয়মটা হচ্ছে, এখানে কারেন্ট অ্যাসেটস কিংবা চলতি সম্পদের এবং কারেন্ট লাইবিলিটি অথবা চলতি দায়ের হ্রাস এবং বৃদ্ধির টাকার পরিমাণটা আনতে হয় এখানে। তারপর আলাদা করে কোনো ব্যয় যদি থাকে, যেমন ডেপ্রিসিয়েশন, অথবা কোনো আয় যদি থাকে, স্থায়ী সম্পদ বিক্রয় হতে কোনো আয়, যেমন প্রফিট অন সেল ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ বিক্রয় হতে আয়, সেটাও এখানে আনতে হয়। ডেপ্রিসিয়েশন ব্যয়ের মধ্যে পড়ে, স্থায়ী সম্পদ বিক্রয় হতে আয় সেটা আয়ের মধ্যে পড়ে। এবার দেখো, এক কথায় যদি বলি, সম্পদ যদি এখানে বৃদ্ধি পায়, যে কোনো চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ কিংবা বৃদ্ধি পেলে টাকাটা করতে হয় এখানে মাইনাসের। আর সম্পদ যদি হ্রাস পায়, টাকাটা করতে হবে এখানে প্লাসের। কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে দায় যদি বৃদ্ধি পায় টাকা প্লাসের, দায় হ্রাস পেলে টাকা মাইনাসের। সম্পদে হবে তার বিপরীত, সম্পদ বৃদ্ধি পেলে মাইনাসের, হ্রাস পেলে প্লাসের। আর দায় বৃদ্ধি পেলে প্লাসের, হ্রাস পেলে মাইনাসের। কোনো ব্যয় যদি বোঝায় টাকাটা এখানে প্লাস করতে হয়, কোনো আয় যদি বোঝায় টাকাটা এখানে মাইনাস করতে হয়। যেমন ডেপ্রিসিয়েশন, এটা ব্যয় বোঝায়, টাকাটা কিন্তু প্লাসের। কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, টাকা করতে হবে এখানে মাইনাসের, এটাই নিয়ম। কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ, যদি দায়টা বৃদ্ধি পায়, টাকা করতে হয় এখানে প্লাসের। কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ, সম্পদ যদি হ্রাস পায়, টাকা করতে হবে এখানে প্লাসের। আবার দায় হ্রাস পেলে টাকাটা করতে হবে মাইনাসের। এগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা উদাহরণ দেই, সম্পদ বৃদ্ধি পেলে কেন এটা প্লাসের করতে হবে, একটা উদাহরণ দিই। মনে করো সমাপনী মজুত পণ্য যেটা, বা মজুত পণ্য, এটা তো চলতি সম্পদের মধ্যে আমরা জানি। কোনো একটা অঙ্কের মধ্যে আছে যে ইনভেন্টরি বা মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে 5,000 টাকার। এখন এই মজুত পণ্য যে তোমার ব্যবসার মধ্যে বৃদ্ধি পাইছে, এই মজুত পণ্য ব্যবসায় বৃদ্ধি পাইছে মানে তুমি মজুত পণ্য নতুন ক্রয় করছো, আর নতুন ক্রয় করছো মানে তো তোমার নগদ চলে গেছে। আর এটা যেহেতু নগদ প্রবাহ বিবরণী, এই সম্পদটা তোমার বৃদ্ধি পাওয়ার কারণে নগদ যেহেতু চলে গেছে, তাই সম্পদ ইনক্রিজ, অতএব টাকাটা হবে মাইনাস, কারণ নগদ চলে গেছে। বিষয়টা হলো এটা। তো কারেন্ট অ্যাসেটস বৃদ্ধি পেলে মাইনাসের, হ্রাস পেলে প্লাসের। কারেন্ট লাইবিলিটি বৃদ্ধি পেলে প্লাসের, হ্রাস পেলে মাইনাসের, এটা মনে রাখতে হবে। এই মুহূর্তে অনেকে আরেকটা প্রশ্ন করতে পারেন যে ডেপ্রিসিয়েশন তো ব্যয়ের মধ্যে পড়ে,
আর ব্যয় মানেই তো নগদ চলে যায়। তাহলে আপনি এটা কেন মাইনাস করতেছেন না? এটার কারণটা কি আমি বুঝিয়ে বলি। আমরা যখন নিট ইনকাম এটা তৈরি করেছি, তো নিট ইনকাম তৈরি করার ক্ষেত্রে আয় থেকে ব্যয় বিয়োগ করতে হয়। তো আয় থেকে ব্যয় যেহেতু বিয়োগ করতে হয়, নিশ্চয়ই এটার মধ্যে সকল ধরনের স্থায়ী সম্পদের অবচয়টাও কিন্তু এখানে বিয়োগ করা হয়েছে। আমরা করতেছি নগদ প্রবাহ বিবরণী। অবচয় কি অবচয়ের মাধ্যমে কি নগদ টাকা চলে যায়? কোনো নগদ টাকা আদান প্রদান কি হয়? না। যেমন স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। আমি একটা যন্ত্রপাতি কিনেছি ধরো 10,000 টাকায়, 3 মাস ব্যবহার করলাম, তখন এটা যদি বিক্রি করতে চাই ধরে নিলাম এটার মূল্য 7,000, তাহলে ব্যবহার করার কারণে 3,000 কমে গেছে। এই যে 3,000 ব্যবহার করার কারণে কমে গেছে, এটা হলো অবচয়। এটা তো সরাসরি নগদ আসে নাই বা যায় নাই, তো আসেও নাই, মানে নগদ সরাসরি যায় নাই, কিন্তু এই অবচয়ের টাকাটা নিট ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এখন কী করতে হবে? যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব, নগদ টাকাগুলোই শুধু এখানে আনতে হবে। অবচয়ের টাকা যেহেতু আগে বিক করা হয়েছে, তাহলে এখন যোগ করে নেই। আগে যেহেতু বিক করা হয়েছে, এখন যোগ করে নিলেই কিন্তু অবচয়ের টাকাটা এখান থেকে বাদ পড়ে যায়, তাই তো? এই জন্য এখানে যোগ করা হয়েছে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। কারণ অবচয় এটা নগদ প্রদান নয়, আগে বিক করা হয়েছে নিট ইনকামে, এখন আমি এটা যোগ করে দেই, তাহলেই হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। স্থায়ী সম্পদ বিক্রয় হতে হয়। স্থায়ী সম্পদ বলতে যে কোনো যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো বিক্রয় হতে যে আয় হয় সেটা। এখন এটা বিক্রয় হতে যে আয়, এই আয়টা কিন্তু অলরেডি নিট ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। নতুন করে এটার অ্যাড করার প্রয়োজন পড়ে না। কিন্তু বিক করবো কেন? বিক করবো এই কারণে যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে বিক্রয়ের টাকা এমনিতেই চলে আসে। যেমন সেল অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট বিক্রি করলে বিক্রয়ের টাকা এমনিতেই চলে আসে, আলাদা করে এখানে আয়ের টাকা আনার প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে আয়ের টাকা নিট ইনকামে আসে, তো আমি এটা বিক করব। তো বিক করে দিলে তো এটা বাদ পড়ে গেল না? বাদ পড়বে না, কারণ যত টাকা দিয়ে বিক্রি করছো বিক্রয়ের টাকা সরাসরি এখানে চলে আসবে। এখন তুমি বিক্রয়ের টাকা এখানেও নিয়ে আসলে, যেখানে সম্পদের বুক ভ্যালু এবং আয় দুইটাই অন্তর্ভুক্ত আছে, এখানেও তুমি আয়টা যোগ করলে, তাহলে কি এটা হলো? হলো না। আবার এই জায়গার মধ্যে আয়টা অন্তর্ভুক্ত আছে, তাহলে সহজ সমাধান কি? যে এখানে নিট ইনকাম থেকে যদি আয়ের টাকা এখানে বিক করা হয়, নিট ইনকাম থেকে বাদ পড়ে গেল, আর পরবর্তীতে স্থায়ী সম্পদ বিক্রয় যেটা পুরো টাকাটা এখানে চলে আসলো, তখন হিসাবটা একদম বরাবর ঠিক হয়ে গেল। বিষয়গুলো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলো মনে রেখো তোমরা। অবশেষে এই টাকাগুলো, মানে এগুলো প্লাস মাইনাস করে সমন্বয় করো, টাকাগুলো যোগ করে এখানে যদি আবার প্লাসের টাকা আসে, তো এটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস হবে। যদি মাইনাসের টাকা আসে, প্লাসের হলে প্রোভাইডেড বাই, মাইনাসের হলে ইউজড বাই। তথ্যগুলো কিন্তু আমি লিখে রাখছি। প্লাসের হলে প্রোভাইডেড বাই, মাইনাসের হলে ইউজড বাই। এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে ব্যবসার মধ্যে যেই সকল হাতে বিনিয়োগ করা হয়েছে। আমি যদি একটা যন্ত্রপাতি ক্রয় করি, তো এটা আবার ব্যবসার মধ্যে আমি বিনিয়োগ করলাম। কোনো একটা ইকুইপমেন্ট যদি ক্রয় করি, এটাও আমি বিনিয়োগ করলাম। বা কোনো একটা যন্ত্রপাতি ক্রয় করে পরে যদি বিক্রয় করি, হ্যাঁ, এগুলো তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম যেটা। এখন এই ক্ষেত্রে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস দুইটার মধ্যে সহজে আমরা বুঝবো, যদি মনে করি নগদ এসেছে প্লাসের, নগদ চলে গেলে মাইনাসের। সেল অফ ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বিক্রি করলে নিশ্চয়ই নগদ আসবে, তাহলে প্লাসের। পারচেজ অফ ইকুইপমেন্ট, যন্ত্রপাতি ক্রয় করলে নিশ্চয়ই নগদ চলে যাবে, মাইনাসের। এখানে আর আমি কোনো এন্ট্রি লিখলাম না, এর বাহির আরও এন্ট্রি আছে, হতে পারে আসবাবপত্র ক্রয়, ঠিক আছে? তো এগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি প্লাসের বের হয়, তাহলে তো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা আমরা এই জায়গার মধ্যে লিখে দিব। ওকে, এখন ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন করার জন্য। তো অর্থায়ন কার্যক্রম যেগুলা, অর্থায়ন বলতে এখানে যেহেতু ডিভিডেন্ড বা কমন স্টক চলে আসলে, এটা হচ্ছে কোম্পানির সাথে জড়িত। কোম্পানি যখন কোনো ব্যবসা পরিচালনা করবে, তখন কোম্পানি কমন স্টক কিংবা শেয়ার ইস্যু করে। শেয়ার মানে কি? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। ইস্যু মানে ধরে নাও বিক্রি করে। কোম্পানি যদি 1,000 টাকা দামের 100টা শেয়ার বিক্রি করে বা ইস্যু করে, 1 লক্ষ টাকা চলে আসবে।
1 লক্ষ টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। যাদের কাছে কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তো প্রশ্ন হচ্ছে, কোম্পানির শেয়ার যারা ক্রয় করে তারা শেয়ার হোল্ডার, তারা শেয়ার ক্রয় করবে কেন? ওই যে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করবে কোম্পানি, তো সেই শেয়ার যাদের কাছ থেকে ক্রয় করেছে, ধরে নিলাম 10টা শেয়ার আমি নিজেই ক্রয় করেছি 10,000 টাকা দিয়ে। তো কোম্পানি আমার এই টাকা নিয়ে বা অন্য শেয়ার হোল্ডারদের টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করে শেয়ার প্রতি এখানে আয় করেছে 100 টাকা। 100 টাকার মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশ, ধরো 30 টাকা আমাকে দিবে, আর বাকি 70 টাকা নিজেদের কাছে রাখবে। তো যেটা শেয়ার হোল্ডারদের মধ্যে দিবে সেটার নামই ডিভিডেন্ড বা লভ্যাংশ, আর নিজেদের কাছে যেটা রাখবে এটাকে বলা হয় রিটেনশন। তো এগুলো হচ্ছে অর্থায়ন। যে শেয়ার ইস্যু করে, কমন স্টক ইস্যু করে কোম্পানি টাকা সংগ্রহ করে। ইস্যু মানে বিক্রয় বা সরবরাহ। কমন স্টক ইস্যু করলেই কিন্তু নগদ আসবে, এই জন্য এটা প্লাসের। উপরে আমি লিখেছি নগদ আসলে প্লাসের, নগদ চলে গেলে মাইনাসের। তো ডিভিডেন্ড পেইড, এখন যদি কোম্পানি ডিভিডেন্ড পেইড করে দেয় তাহলে তো নগদ চলে যাবে, তাও এটা মাইনাসের। লোন পেইড, ঋণ পরিশোধ করলে তো নগদ চলেই যাবে। আবার ঋণ নিলে এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়বে। প্লাসের হলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখবেন, মাইনাসের হলে ইউজড বাই লিখবেন, টাকাটা এখানে। অবশেষে উপরের টাকা সহ এই 3টা টাকা এখানে সমন্বয় করে নেট ক্যাশ ইনক্রিজ আমরা পেয়ে যাব। আর ওপেনিং যে ক্যাশ ব্যালেন্সটা আছে সেটা এখানে যোগ করে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স নিয়ে নিব, এটাই উত্তর। শেষ আমাদের ইনডাইরেক্ট মেথডে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার নিয়মটা। এবার কিছু অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন দেওয়া, সরাসরি দেওয়া না থাকলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ডিং থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিগিনিং বিয়োগ আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন সেল এটা যোগ করবো। এগুলো আমি অঙ্কের মধ্যে বুঝাবো ধারাবাহিক ক্লাসে। তারপর অনেক সময় নেট ইনকামও বাইর করার প্রয়োজন পড়তে পারে, বা কী পরিমাণ ডিভিডেন্ড পেইড করা হয়েছে সেটাও বাইর করার প্রয়োজন পড়তে পারে। তখন এই সূত্রটা আমাদের কাছে আসবে যে রিটেন আর্নিং বিগিনিংয়ের সাথে নেট ইনকাম যোগ করে রিটেন আর্নিং এন্ডিংটা বিগ করলে কী পরিমাণ ডিভিডেন্ড পেইড করা হয়েছে সেটাও পাওয়া যায়। এটা কিন্তু আমাদের কাজে আসবে। এখন একটা ম্যাথের সমাধান হয়ে যাক। ফ্রম দি ফলোয়িং ডাটা of Mon Corporation, prepare a cash flow statement under indirect method. Indirect মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করো। অ্যাকাউন্ট টাইটেলস 2015 সালের তথ্য, 2016 সালের তথ্য এখানে দেওয়া হয়েছে। তো অ্যাসেটস দেওয়া হয়েছে, টোটাল অ্যাসেটস। আবার লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মূলত ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটের মধ্যে সম্পদের পরিমাণ আর দায়ের পরিমাণে উল্লেখ থাকে। এখন একবার আমি পড়ে নেই, তারপরেই ব্যাখ্যা করি। ক্যাশ এটা কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে। 2015 সালে ছিল 6,000, 2016 সালে গিয়ে 8,000 হয়েছে। আর এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে বর্তমান অঙ্কের ক্যাশ ফ্লোটা তৈরি করব এটার উত্তর কিন্তু 8,000ই উত্তর বের হবে। কি পরিমাণ নগদ আদান প্রদান হয়ে কি পরিমাণ ব্যালেন্স রয়ে গেছে এটাই কিন্তু 2016 সালের প্রথমে ক্যাশে কিন্তু রয়েছে। এই 8,000ই উত্তর কিন্তু বের হবে। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ এটা হ্রাস বৃদ্ধি, এটা কিন্তু আনা হয় না, ক্যাশ ছাড়া অন্যান্য সম্পদ আনা হয়। অ্যাকাউন্টস রিসিভেবল 15 সালে ছিল 20,000, 16 সালে গিয়ে 16,000, তাহলে হ্রাস পেয়েছে। অতএব সম্পদ হ্রাস পেলে কী করতে হয়, টাকা প্লাস করতে হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা সমাপনী মজুদ ছিল 40,000, হয়ে গেল 44,000, মানে বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে টাকা মাইনাস, তাই তো। ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ ছিল 30,000, হয়ে গেল 38,000, মানে আরও 8,000 টাকার ক্রয় করা হয়েছে। হিসাবটা একেবারে সহজ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 8,000 আর 10,000। অ্যাকাউন্টস পেবল পাওনাদার, দায়ের পরিমাণ ছিল 12,000, হয়ে গেল 8,000, মানে 4,000 পরিশোধ করে দেওয়া হয়েছে, অতএব দায়টা হ্রাস পেয়েছে। ট্যাক্স পেবল, বকেয়া ট্যাক্স যেটা ছিল 2,000, হয়ে গেল 4,000, মানে আরও 2,000 বৃদ্ধি পাইছে। কমন স্টক টাকা 20 পার শেয়ার। তো কমন স্টক টাকা 20 পার শেয়ার, মানে প্রতি শেয়ারে সাধারণ শেয়ার যেটা 20 টাকা করে ছিল 50,000 টাকা, হয়ে গেল 4,000 টাকা, 54,000 টাকা, আরও 4,000 বৃদ্ধি পাইছে, মানে 4,000 টাকার আরও শেয়ার ইস্যু করা হয়েছে। প্রিমিয়াম অন কমন স্টক আছে আরও 2,000, 4,000 2 6,000 হবে। রিটেন আর্নিং সংরক্ষিত আয়ের 24,000 আর 28,000 আছে। আরও কী কী তথ্য আছে, দি কোম্পানি আর্নড
টাকা 16,000 নিট ইনকাম ডিউরিং 2016। কোম্পানির নিট ইনকামের পরিমাণ 16,000। ইকুইপমেন্ট ওয়াজ ডেপ্রিসিয়েটেড টাকা 4,000 ডিউরিং দ্য ইয়ার। সম্পদের যন্ত্রপাতির অপচয় 4,000 টাকা সরাসরি এখানে উল্লেখ আছে। ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কোস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্টেড অ্যান্ড ইটস কোস্ট অ্যান্ড accumulated depreciation were removed from the accounts। ইকুইপমেন্ট অপচয় হয়েছিল 2,000 টাকা, এটা সম্পূর্ণ হিসাব থেকে বাদ পড়ে গেছে, তো এটা নতুন করে আমাদের আর অন্তর্ভুক্ত করতে হবে না। ইকুইপমেন্ট কোস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেজ, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 10,000 টাকায়। এখানে যেহেতু যন্ত্রপাতি 10,000 টাকায় ক্রয় করা হয়েছে আলাদা করে বলেই দিছে, তখন এই যে ইকুইপমেন্ট ছিল 30,000 হয়ে গেল 38,000, 8,000 ক্রয় করা হয়েছিল, এই 8,000 আমাদের আর দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আলাদা করে বলে দিচ্ছে যে 10,000 টাকার ক্রয় করা হয়েছে। 200 শেয়ার অফ কমন স্টক ওয়ার ইস্যুড, এর টাকা 30 পার শেয়ার। 200 শেয়ার 30 টাকা করে ইস্যু করা হয়েছে। ওকে। ডিভিডেন্ড টোটালিং 12,000 ওয়ার পেইড, লভ্যাংশ পেইড করা হয়েছে ডিউরিং দ্য ইয়ার, এই বছরে। এবার আমরা নিয়ম মেনে এটা সমাধানটা করি। তো দেখো তোমরা, একেবারে সহজ হয়ে যাবে। এখানে নিট ইনকাম আছে, তো প্রথমে নিট ইনকাম বসাতে হবে, তারপর ডেপ্রিসিয়েশন, তারপর সম্পদ এবং দায়ের হ্রাস বৃদ্ধি টানতে হবে, তারপর স্থায়ী কোনো সম্পদের আয় যদি হয় এখানে আনতে হবে। তো সম্পদ যদি বৃদ্ধি পায় টাকা মাইনাস হবে, হ্রাস পেলে টাকা প্লাস, দায় বৃদ্ধি পেলে প্লাসের, হ্রাস পেলে মাইনাসের। অঙ্কের মধ্যে কোথায় কী আছে আমরা একবার দেখে নেই। এই যে দেখো, নেট ইনকাম 16,000, এই হচ্ছে অবচয় 4,000, ঠিক আছে। এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 20,000 হয়ে গেল 16,000, মানে হ্রাস পেয়েছে 4,000, হ্রাস পেয়েছে। মার্চেন্টাইজ ইনভেন্টরি ছিল 40,000 হয়ে গেল 44,000, 4,000 এটা বৃদ্ধি পাইছে, তাই তো। তো ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ আর আনার প্রয়োজন নাই, এখন চলতি দেয়। অ্যাকাউন্টস পেবল ছিল 12,000 হয়ে গেল 8,000, 4,000 টাকা কিন্তু এখানে দায়টা হ্রাস পাইছে। ট্যাক্স পেবল ছিল 2,000 হয়ে গেল 4,000, 2,000 টাকা দায় বৃদ্ধি পেয়েছে। তারপর এখানে স্থায়ী সম্পদ বিক্রয় কোনো কিছু উল্লেখ নাই, আনার প্রয়োজন নাই। এই তথ্যগুলো এখন আমি লিখে নিতেছি। আমি আগে টেবিলটা অঙ্কন করে নিলাম, এখন তোমাদেরকে বোঝাবো। তো নিয়ম অনুযায়ী প্রথমে নিট ইনকাম বসাতে হয়। ওকে, তো নিট ইনকাম ডিরেক্ট 16,000 এখানে বসিয়ে দিলাম, নিট ইনকাম। আচ্ছা, পরবর্তী তথ্যগুলো আগে আমি লিখে নেই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। তথ্যগুলো লিখে নিলাম। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার এটা কিন্তু হ্রাস পেয়েছিল, তো সম্পদ এটা হ্রাস পেয়েছে। তো ছিল 20,000, আমরা চাইলে এখানে দেখিয়ে দিতে পারি, ছিল 20,000 হয়ে গেল 16,000, তখন টাকার পরিমাণটা এখানে লিখতে হবে কত টাকা, 4,000 টাকা। এটা যেহেতু ডিক্রিজ হতে হবে, এটা হবে প্লাসের টাকা। মার্চেন্টাইজ ইনভেন্টরি এটা ছিল 44,000 হয়ে গেল 40,000, তখন টাকার পরিমাণ এটা যেহেতু ইনক্রিজ, সম্পদ বৃদ্ধি, টাকা হবে মাইনাসের 4,000, এটা মাইনাস করে দিলাম, ক্লিয়ার এটা। তারপর ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল এটা ছিল 12,000 হয়ে গেল 8,000, তাহলে 12,000 থেকে 8,000 বিক করলে এটা 4,000 হবে। আর দায় যদি অ্যাকাউন্টস পেবল দেয়, দায় যদি হ্রাস পায় টাকাটাও কিন্তু মাইনাসের হয়, সবই দেখা যাচ্ছে 4,000। আচ্ছা, ইনক্রিজ ইন ট্যাক্স পেবল, তো ট্যাক্স পেবল টাকার পরিমাণ ছিল 4,000 হয়ে গেল 2,000, হ্যাঁ, তাহলে 2,000 দায় এখানে, মানে ছিল 2,000 হয়ে গেল 4,000, 2,000 ছিল 4,000 হয়ে গেল, তো 2,000 বৃদ্ধি পাইছে, এটা ইনক্রিজ। ইনক্রিজ যদি হয় দায়, তখন এটা প্লাসের টাকা হয়। আচ্ছা, এখানে এখন তোমরা লক্ষ্য করো, সবার আগে কিন্তু ডেপ্রিসিয়েশন এটা লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এটা হয় প্লাসের টাকা, 4,000 টাকা এখানে আমরা লিখে দিলাম। তারপর এখানে প্লাসের 4,000, এই প্লাসের 4, প্লাসের 2, তো প্লাসের 10,000 মাইনাসের 8,000, প্লাসের 10,000 থেকে মাইনাসের 8,000 যদি বিক করা হয়, তখন এখানে হবে প্লাসের 2,000, উপরে 16,000 আর এই 2,000 যেহেতু প্লাসের, দুইটা যদি আমরা যোগ করি, এখন আমরা পেয়ে যাব 18,000 টাকা। আর যে 18,000 টাকা পেয়েছি আমরা, এটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা যেহেতু প্লাসের টাকা, তাহলে প্রোভাইডেড বাই হবে, আর যদি মাইনাসের টাকা হতো তখন ইউজড বাই, এটা আমরা লিখে দিতাম। এখন
ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা আমাদের আনতে হবে। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কী কী আছে, যেমন যন্ত্রপাতি ক্রয় বিক্রয় জাতীয় যা আছে এগুলো আনতে হবে। তো যন্ত্রপাতি ক্রয় বিক্রয় কী আছে সম্পূর্ণ অঙ্কের মধ্যে আমরা একবার খুঁজে নেই। এটা ছিল ইকুইপমেন্ট 30,000 ছিল, হয়ে গেল 38,000, 8,000 টাকার ক্রয় বোঝায়। কিন্তু অঙ্কের মধ্যে বলে দিচ্ছে যে ইকুইপমেন্ট 10,000 টাকা ক্রয় করা হয়েছে, তার মানে 10,000ই ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্ট পারচেজ 10,000ই আমি আনবো। এর বাহিরে ইকুইপমেন্ট ক্রয় বিক্রয় বা স্থায়ী কোনো সম্পদ ক্রয় বিক্রয় আর কোনো কিছু বর্তমান অঙ্কের মধ্যে উল্লেখ নেই। তো একটাই আমি এখানে নিয়ে আসব। সম্পদ যদি ক্রয় করা হয়, মানে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে সম্পদ যদি চলে আসে, মানে নগদ যদি চলে আসে প্লাসের হয়, নগদ চলে গেলে মাইনাসের। যেহেতু ইকুইপমেন্ট ক্রয় নগদ চলে গেছে, এই জন্য টাকা 10,000 হবে, এটা মাইনাসের। তো এই 10,000 টাকা আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে এটা যেহেতু মাইনাসের টাকা, এই জন্য ইউজড বাই আমি আগেই লিখে রাখছিলাম যে নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আশা করছি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা বাইর করব ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অ্যাক্টিভিটিস বলতে ডিভিডেন্ড, কমন স্টক, লোন, এই জাতীয় যা আছে সেগুলোই আনতে হবে। তো আমরা দেখি আমাদের অঙ্কের মধ্যে কী আছে। আমাদের অঙ্কের মধ্যে এখানে উল্লেখ আছে যে 200 শেয়ার ক্রয় করা হয়েছে 30 টাকা করে, তাহলে 6,000 টাকার শেয়ার কমন স্টক ইস্যু। কমন স্টক ইস্যু করলে ব্যবসায়ী কিন্তু নগদ বাড়ে, কারণ শেয়ার ইস্যু করে নগদ আনা হয়। এই হলো একটা। আবার ডিভিডেন্ড পেইড করা হয়েছে 12,000, ডিভিডেন্ড পেইড করলে নগদ চলে যায়। এই দুইটা আমরা পেয়েছি, দুইটাই আমরা নিয়ে আসবো, আর তো কিছু নাই। ইস্যু অফ কমন স্টক, ডিভিডেন্ড পেইড দুইটা। ইস্যু অফ কমন স্টক ওই যে 230 টাকা করে হলে কত হবে, 6,000 টাকা হবে। আর ডিভিডেন্ড পেইড 6,000 যেহেতু ইস্যু করা হয়েছে এটা প্লাসের, আর ডিভিডেন্ড পেইড এটা হবে মাইনাসের 12,000। ডিভিডেন্ড পেইড করলে নগদ চলে যায়, অবশেষে এখানে মাইনাসের 6,000 হবে। এখন আমরা এখানে নিয়ে আসবো নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। যেহেতু এটা মাইনাসের টাকা তাই ইউজড বাই হলো, প্লাসের টাকা হলে আমরা এখানে প্রোভাইডেড বাই এটা লিখতাম। আচ্ছা, এখন এই দুইটা তথ্য যদি আমরা এই অংশটা এখন যোগ করে নেই, প্লাসের 18, মাইনাসের 10, মাইনাসের 6, মাইনাসের 16, তাহলে অতিরিক্ত এখানে প্লাসের থাকতেছে 2,000। নিট ক্যাশ ইনক্রিজ প্লাসের হবে 2,000, ঠিক আছে এটা। এখন এটার সাথে নিট ক্যাশ ইনক্রিজের সাথে নিয়ম হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করতে হবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স ওই ক্যাশের টাকা, মানে 2015-16 মধ্যে আগের যে সাল ওইটার যে ক্যাশের টাকা হবে 6,000, সেটাই কিন্তু আনতে হবে। আগের যে সাল 2015 সাল, এটা আগের। এই ক্যাশের টাকাটা এখন যোগ করে নিতে হবে। তো এটা হচ্ছে যোগ ওপেনিং ক্যাশ ব্যালেন্স। টাকার পরিমাণ ছিল 6,000 এবং এই 2,000 যোগ করলে হবে এখানে 8,000 টাকা। এটাই উত্তর। তোমাদের কি মনে আছে ক্লাসের প্রথমে আমি বলেছিলাম যে উত্তরটা কিন্তু এই 8,000ই বের হবে, বলেছিলাম না? এই যে 8,000 বের হয়েছে। তো আমাদের অঙ্কটা ক্লোজড হয়ে গেল। এটার পরবর্তী ক্লাস পেইড কোর্সে দেওয়া থাকবে। তো যারা মনে করেন ক্লাসগুলো উপকারী, অল্প ফিতে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারেন। তো এটার জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য।